এসো না, এসো না, তুমি এসো না আমার কাছে। আমার তোমাকে দেখলে খুব ভয় লাগে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রহস্য লুকিয়ে আছে ভেতরে। ইউটিউব চ্যানেল। ঘটনাটি ঘটেছে খুব আগের, এটি 2008 কি 7 সালের ঘটনা। উনি একদিন বিলে মাছ মারার জন্য ঘর থেকে রওনা দিলেন। মাছ মারার ঘটনা যতটুকু হয় ভয়ঙ্কর, তার থেকেও বেশি হয় কিন্তু ভীতিকর। সেই ভীতিকর ঘটনা এতটা ভীতিকর হয়ে থাকে, মাঝখানে সেটির মূল স্বাদ উপভোগ করা যায়। তো আমার চাচার নাম হচ্ছে নুরুল আমিন। তিনি পুলিশের চাকরিরত অবস্থায় ছিলেন, এখন রিটায়ার্ড হয়ে এসেছেন। আর এখনই তিনি ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছেন 2 দিন আগে। ভাবলাম ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে আসার মতো উপযুক্ত, তাই নিয়ে আসলাম। ওনার বাড়ির সামনের একটি বিল, যেটির নাম বাঁশকরখিলা। ওই বাঁশকরখিলা বিলের মধ্যে প্রত্যন্ত কয়েকটা ছোট ছোট খাদ রয়েছে। অনেকে এই খাদগুলোকে পাগার বলে থাকি, আবার অনেকে এগুলো ছোট ছোট পুকুর বলে থাকি, আবার অনেকে এগুলোকে পরিত্যক্ত খাদ বলে থাকি। হ্যাঁ, যেগুলো ক্ষেতের এক কোণে ছোট ছোট গর্ত করা থাকে, আর সেই গর্তের মধ্যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সাধারণত এটি শিং মাছ, বোয়াল মাছ, লাটি মাছ, তারপর আরও অন্যান্য মাছ, যেগুলো পানি শুকিয়ে গেলে ধান ক্ষেতের পাশে পাওয়া যায়। তো আমার চাচা পুলিশের চাকরি করলে উনি যখন বাড়িতে ছুটিতে আসতেন তখন ওনার এক বাজে অভ্যাস ছিলেন। তো বাজে অভ্যাসটা ছিল ওনার ছোটোবেলা থেকেই উনি মাছ মারতে খুব পছন্দ করতেন। আর উনি মাছ মারার জন্য যখন ছুটিতে আসতেন তখন অনেক রকমের যন্ত্রপাতি কিনে নিয়ে আসতেন যখন চাকরি থেকে আসতেন। আর সেই দিন উনি এক কোচ কিনে নিয়ে আসেন। সাধারণত এটি গ্রামের ভাষায় কোচ বলা হয়ে থাকে, যেটা দিয়ে মাছ মারা হয়ে থাকে আর কি। আর এই কোচ দিয়ে কিন্তু সাধারণতভাবে রাতের বেলা মাছ শিকার করা হয়। লাইটের আলো আর হাতে একটি কোচ নিয়ে যদি পুকুর পাড়ে বা খাল পাড়ে, বিল পাড়ে যাওয়া যায়, তাহলে কম পানি, যেখানে আধা ফিটের নিচেও পানি রয়েছে, সেখানে অনেক রকমের মাছ থাকে রাত্রিবেলা, যেগুলো মাছ পাশে চলে আসে কানিতে। তো ওই মাছগুলোকে দেখা যায় লাইটের আলোতে, আর সেই কোচ দিয়ে সেগুলোকে শিকার করা যায় খুব সহজেই। তো আমার চাচা যখন পুলিশের চাকরি থেকে তিনি ছুটিতে আসলেন, আসার পর ওনার এক বন্ধুকে বললেন যে রাত্রিবেলা মাছ মারতে যাব, আমাকে এসে ডাক দিও। তো আমার চাচা যেদিন আসছিল, রাত্রিবেলা এসে সারাদিন ঘুমায়নি। না ঘুমিয়ে সারাটা দিনেই তিনি ঘোরাঘুরি করেছিলেন, এবং ঘোরাঘুরির পর সন্ধ্যার পর ওনার প্রচণ্ড ঘুম পায়, আর তিনি সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়েন। সেদিকে বন্ধুকে বলে দিয়েছিল রাত্রিবেলা মাছ মারতে যাবে। আর রাত্রিবেলা মাছ মারতে যাবে, তখন মাছ মারতে যাওয়ার কথা ছিল রাত 8টা কি 9টার দিকে। তো উনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর ওনার আর খেয়াল থাকে না এখন কয়টা বাজে। উনি হঠাৎ শুনতে পারেন ঘরের বাহির থেকে কেউ একজন কড়া নাড়ল, এবং তখন ওই শব্দটা তিনি বুঝতে পারেন ওনার বন্ধুর গলার আওয়াজ। নুরুল আমিন, নুরুল আমিন, উঠো, মাছ মারতে যাবে না, উঠে আসো। তখন চাচা এই বন্ধুর কণ্ঠে আওয়াজটা শুনে বুঝতে পেরে গেছেন যে মাছ মারতে যেতে হবে। উনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে হাতে সরাসরি কোষটা নেয়, এবং লাইটটা নিয়ে তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে আসেন। কাউকে আর উঠতে দেয়নি। কেউ যে জানবে সেরকম একটি অবস্থা তিনি রাখেননি। তিনি দৌড় দিয়ে চলে আসেন। ওনার মাছ মারার নেশাটা ছিল খুব প্রবণ। তো উনি যখন কোষটা হাতে নিয়ে লাইটটা নিয়ে বের হলেন, তখন দেখতে পারেন ওনার ঘরের সামনে ওনার বন্ধু নেই। ওনার বন্ধু ওনার থেকে প্রায় আরও 20 ফিট সামনে দাঁড়িয়ে আছে, আর বলছে যে আমি সামনে থাকি, তুমি পেছনে থাকো, হেঁটে আসো। তখন চাচা বন্ধু হিসেবে যখন তিনি বললেন যে কিরে, তুই তো আমার সঙ্গে থাকিস, আমি ছুটিতে আসলে আমার সঙ্গে থাকিস, তো আজকে এরকম কথা বলছিস কেন?
আমার সঙ্গে আয়, একসঙ্গে যাই। বলে যে না, তুই থাক, আমি সামনে থাকি। তো আমার চাচা তিনি সিগারেট খেতেন। ঘর থেকে বের হয়ে তিনি একটা সিগারেট জ্বালালেন। তো সিগারেটের মধ্যে আগুন থাকে, তো সেই আগুনটা দেখেই হয়তো সে ভয় পাচ্ছিল। তো আমার চাচা হাতে কোষটা, হাতে লাইট জ্বালিয়ে আর অন্য হাতে সিগারেট নিয়ে উনি খেতে খেতে যাচ্ছিলেন। আর ওনার 20 ফিট সামনে ওনার বন্ধু ওনার পায়ের তালের সঙ্গে হেঁটে যাচ্ছেন। দূরত্ব কমও হচ্ছে না, বেশি হচ্ছে না, ঠিক একই দূরত্বে তারা দুজন হেঁটে যাচ্ছে বিলের দিকে। তো হাঁটতে হাঁটতে যখন বিলের ওই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পার হবে, সেই রাস্তাটা পার হওয়ার আগ মুহূর্তে ওনার বন্ধু ওনাকে হাতে ইশারা দিয়ে বলল যে নুরুল আমিন, দাঁড়াও, আমি এখানে একটু বসি, কেমন, তুমি এখান থেকে আসবা না। তো আমার চাচা দেখতে পারেন যে সেই ওনার বন্ধুটা রাস্তার এক পাশে গিয়ে বসলো। বসার পর কিছু একটা জিনিস সে করলো, করার পরপরই সে উঠে দাঁড়ালো এবং বলল যে এখন চলে আসো। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে তার কোমরে এক বিশেষ মাছ, যে ধরার পর একটা যন্ত্রতে মাছ রাখা হয়, এটাকে গ্রামের ভাষায় ছুকরা বলা হয় তাকে, ছুকরা। তারপর এই অনেক মানুষ অনেক কিছু বলে থাকে আর কি, এটাকে একটা বিশেষ। তো এই হাড়ি বিশেষ এটা কোমরে বাঁধা আর হাতে কোচ নিয়ে তিনি এগোচ্ছিলেন। তোমার চাচা বলছিলেন যে তোমার কোচের যে সুইগুলো, মানে যে রডগুলো থাকে আর কি, এগুলো তো ছোটো কেন, দূর থেকে দেখা যাচ্ছে এগুলো খুব ছোটো। তখন সে দূর থেকেই বলছে যে এগুলো তুমি বুঝবে না, এগুলোকে ছোটো করে ফেলেছি, চলো যাই, মিলে যাই। তোমার চাচাও সেই বিষয়টাকে এতটা গুরুত্ব দেননি। তো রাত তো মধ্যরাতেই, আর চাচা মনে করছেন এদিকে হয়তো 9টা বাজে, হয়তো সবাই এখন মাত্র ঘুমিয়েছে। চাচার অনুমান তখন ঠিক এরকম ছিল। তো আমার চাচা হাঁটছিলেন সেইটার পাশে পেছনে পেছনে, হাঁটতে হাঁটতে তারা আস্তে আস্তে করে অনেকটা দূর চলে আসে বিলের সেই প্রান্তে, যেখানে শোনা যেত আগেকার মানুষেরা বলতো যে এখানে অনেক মানুষই নাকি মৃত্যুবরণ করেছে অনেকভাবে। এখানে মধু নামক এক ব্যক্তি, যেটা এই ভাস্করখিলা বিলের পাশেই বাড়ি ছিল, সে এখানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মহত্যাতে এখানে অনেক বড় একটি জোয়ার তৈরি হয়েছিল, সেটি আমাদের এই গ্রামের কেই বা না জানে। তো আমার চাচা যখন ওই গাছের নিকট আসে তখন ওনার শরীর একটা শিউরে উঠে, একটা জ্বালা দিয়ে উঠলো। তখন ওনার বন্ধুকে বলল যে কিরে, তুই এখন দাঁড়াস না কেন, চল এখন একসঙ্গে যাই। তখন ওনার বন্ধু সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলেন যে ওনার হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছে, তিনি সেটা ফেলে দিয়েছেন। তখন সে দাঁড়িয়ে বলল, চাচা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তখন চাচা বলে যে কিরে, তুই না আমাকে তুই তুই করে বলতি, হঠাৎ তুমি কেন, কারণ কি? বলে যে না, বললে সমস্যা কি, তুমি করে বললে কি কোনো সমস্যা? বলে যে না, সমস্যা নেই। তো চাচা এই বিষয়টাকেও এতটা গুরুত্ব দেননি, তিনি হাঁটছিলেন ওনার বন্ধুর সঙ্গে। তো ওনার বন্ধুরূপী সেই অবয়বটির সঙ্গে হাঁটছিলেন আর কি। তো হাঁটতে হাঁটতে তিনি যখন বিলের এক প্রান্তে চলে আসে, এখানে একটি খাল বয়ে গিয়েছে, সেই খালের পাশেই যে পরবর্তী স্থানটা রয়েছে সেখানেই কিন্তু বিল অবস্থিত, আর এর উপরে পুরোটা ধান ক্ষেতের একটি আবরণ। উনি যখন খাল পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালের মুখ পর্যন্ত, মানে খালের যে শেষ সীমানাটা ছিল সেই সীমানা পর্যন্ত যখন ওনারা পৌঁছায়, তখন ওনার বন্ধু বলল যে দেখ বন্ধু, ওই যে সামনে একটি ছোট গর্ত আছে, মানে এটাকে ছোট একটি পাগার বলে আর কি গ্রাম্য ভাষায়। তো ওই গর্তটাকে হাতের ইশারা দেখালেন এবং বললেন যে সেই গর্তে নাকি অনেক রকমের মাছ উনি কালকে দেখতে পেয়েছেন। এখন ওনারা দুইজন এই গর্তে যাবেন বলে সিদ্ধান্ত নেন ও আমার চাচাকে বলেন যে তাহলে চলো আমরা এই গর্তে যাই। তখন চাচা বলে যে এই গর্তে যেতে হলে তো অনেকটা পানি ভাঙতে হবে, আর এমনিতে রাত্রিবেলা বাড়িতে গিয়ে কি এখন গোসল করবো নাকি? তখন বলে যে
না, পানিতে সমস্যা নেই, গোসল করলে সমস্যা কী, চলো না যাই। তখন বলে যে যা বেটা, এখন আর গিয়ে কী করব, আর এখন তো রাত্রির বেলা, এদিকে যদি কিছু মাছ পাই তাহলে মারতে মারতে চলে যাবো বাড়িতে, আর এত মাছ মারতে পারবো না, চল চলে যাই। তখন ওনার বন্ধু ওনাকে বলে যে আরে ভাই, একটু সামনে গেলেই মাছ পাচ্ছি এতগুলো, তাহলে এগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে আসার দরকার আছে, চল না যাই। তখন অনেক রকমের কৌতূহলী বাহানা এবং জোরাজুরিতে আমার চাচা রাজি হয়ে পড়েন, বলেন যে তাহলে চলো যাই। তো ওখানে যখন পানিতে নামলেন তখন চাচার কোমর সমান পর্যন্ত পানিতে ডুবে গিয়েছে। তখন চাচা বলছেন যে পানি তো ভাই খুব বেশি, দেখ। বলে যে আরে কোমর সমান পানি, আয়। তো তারা হাঁটছিলেন, কোমর সমান পানিতে হাঁটতে হাঁটতে সেই ছোটো গর্তটাতে তারা গিয়ে পৌঁছায়। গর্তের পাশে আইল বাঁধা ছিল, সেই আইলের ভেতরে একটি ছোটো গর্তের ভেতরে পানি ছিল। সেই পানির ভিতরে তখন তারা উঠে দাঁড়ায়, সেই মানে আইলটার উপরে, আইলের উপরে উঠে দাঁড়িয়ে তারা দেখতে পারে সেখানে অনেক অনেক প্রচুর পরিমাণে মাছের সমাগম। কিছু কিছু মাছ লাফিয়ে লাফিয়ে পাড়ে উঠে পড়ছে, কিছু কিছু মাছ লাফিয়ে গর্ত থেকে বেরিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মাছ বাহির থেকে লাফিয়ে গর্তের ভিতরে আসছে। গর্তটা ছিল বেশ এই 20 থেকে 25 ফিট গোলাকৃতি গর্ত ছিল। তো এরকম অবস্থা দেখে আমার চাচার মাথার হুঁশ চলে যায়। তিনি তখন কিভাবে মাছগুলোকে মারবেন সেই চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়েন। ওনার বন্ধুকে তখন বলে যে আরে ভাই তাড়াতাড়ি লাম, দেখ কত রকমের মাছ, তাড়াতাড়ি মারতে হবে। তো চাচা এই কথা বলার পর তিনি দেখতে পারেন যে ওনার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছেন, তিনি কোনো নাড়া শব্দ করছে না, কোনো সাড়া শব্দ করছে না। তো চাচা বলেন যে কী ব্যাপার, আয় মাছ মারি। বলে যে আগে তুমি নামো, তারপর আমি নামি। তো চাচা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি নামছি। এই কথা বলেই চাচা কোষটা হাতের থেকে মাটিতে রেখে দেয়, কেননা মাছ এখানে এত পরিমাণে বেড়েছে এগুলোকে হাতে ধরা সম্ভব। তাই উনি হাতে ধরার জন্যই কোষটাকে উপরে রেখে তিনি পানিতে নেমে পড়লেন। পানিতে নামার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন ওনার গলা অবধি পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সাইডেই। এত পানি থাকবে এখানে তিনি অনুমান করতে পারেননি, এবং তিনি তৎক্ষণাৎ লাফিয়ে ওঠার চেষ্টা করে। লাফিয়ে যখন তিনি পাগারের উপর থেকে উঠে পড়েন তখনই দেখতে পারেন ওনার সঙ্গে যে বন্ধুটা আসছিল সেই বন্ধুটা এখন আর এই গর্তের পাড়ে দাঁড়িয়ে নেই। কিরে, বন্ধু কোথায় গেল? বন্ধুকে আশপাশে খোঁজাখুঁজি করছেন। এই 10 সেকেন্ডের ভেতরে তো বন্ধুর এত দূর চলে যাওয়ার মতো কথা নয় যেখানে আমার দৃষ্টি যাবে না। তো উনি লাইট দিয়েও খুঁজছিলেন পানির আশপাশে, কিন্তু কোথাও ওনার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন চাচা পড়লেন এক মহা মুসিবতে। এই বিলের মধ্যবর্তী স্থানে এসে তিনি একা হয়ে গেলেন, আর ওনার সঙ্গে যে বন্ধুটা আসছে সেই বন্ধুটা এখন আর পাওয়া যাচ্ছে না। তখন চাচা বুঝতে পারেন যে ওনার সঙ্গে হয়তো কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে চলেছে। কিন্তু এদিকে তিনি পেছনে তাকিয়ে দেখতে পারছেন যে মাছের সীমা নেই, এতটা মাছ বেড়ে গিয়েছে যে মাছগুলোকে দেখলে শুধু ওনার লোভ জন্মায়। এমনকি কোনো মানুষও যদি মাছগুলোকে দেখতো তাহলে তারও এরকম লোভ জন্মাতো। তো চাচা করলেন কি যে এই মাছগুলোকে দেখে উনি ধরার জন্য আবারও চেষ্টা চালানো যান। যে উনি ভাবলেন বন্ধু যেখানে সেখানে যাক, সেটা দেখে আমার লাভ নেই, কিছু মাছ ধরে নিই তারপর বাড়ি চলে যাব। তো এইটা ভেবে তিনি ওই গর্তের পাড়ে দাঁড়িয়েছিলেন, আর সেই গর্তের পাড়ে বড় বড় কয়েকটা মাগুর মাছ লাফাতে লাফাতে গর্তের পাড়ে উঠে পড়ে। আর সেই মাগুর মাছগুলোকে আমার চাচা খুব শক্ত করে ধরে। গর্তের পাড়ে তো শুকনো ছিল, তো শুকনো থেকে মাগুর মাছগুলোকে ধরতে খুব বেশি একটা কষ্ট হয়নি, তিনি ধরে ফেলেন। আর ধরে ওনার ব্যাগের ভিতরে সব কটা মাগুর মাছকে তিনি রাখেন। মাগুর মাছ প্রায় 7টা কি 8টা তিনি এখানে ধরেছেন। আর যতগুলো কই মাছ ছিল, শিং মাছ, সেগুলো তিনি ধরেননি, কারণ সেগুলোকে ধরার মতো ওনার সময় ছিল না।
7-8টা মাগুর ধরতেই ওনার ব্যাগটা পরিপূর্ণ হয়ে ভরে গিয়েছে, এত বড় বড় মাগুর ছিল। উনি ভাবলেন এখন বাড়ি চলে যাবেন। উনি বাড়ি চলে যাওয়ার জন্য ওনার হাতে কোষটা আবারও নেন এবং সেই ব্যাগটাকে ওনার কাঁধে করে ঝুলিয়ে নেন, কেননা ওখানে পানি বেশি ছিল, কম সময় পানি দিয়ে হেঁটে যেতে হবে। আর সেই মাগুর মাছগুলো এত লাফালাফি করছে ব্যাগের ভিতরে, যেটা উনি সামলানোর মতো ছিল না। তো উনি ওই পুকুর, ওই যে গর্তের পাড় থেকে তিনি নামলেন এবং নামতে নামতে ভাবছেন যে কালকে তিনি ওনার বাড়ি থেকে অনেক মানুষকে নিয়ে আসবেন এবং সেই মাছগুলোকে তিনি মারবেন। এইটা ভাবতে ভাবতে তিনি যখনই সেই গর্ত থেকে নেমে কোমর পানি থেকে তিনি হাঁটা শুরু করলেন বাড়িতে আসার উদ্দেশ্যে, তো তখনই ওনার অনুভূতি হলো ওনার যে ব্যাগের ভেতরে মাছগুলো রাখা হয়েছে সেই মাছগুলো থেকে কীরকম একটি আওয়াজ ভেসে আসছে এবং সেগুলো কোন রকমের কথা ছিল। কথাগুলো এমন ছিল যে, নুরুল আমিন দাঁড়াও, নুরুল আমিন যেও না, যেও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, তোমার অনেক ভালো হবে, এখানে দাঁড়াও। এরকম শব্দ শুনতে পেয়েই চাচার পুরো শরীর সেই কোমর পানিতে থেকেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। আর ঠিক তখনই গর্ত থেকে বেশি দূরে না যাওয়াতে তিনি গর্তে আবার লাফিয়ে উঠে পড়েন এবং কাঁধে থেকে সেই মাছের ব্যাগটাকে তিনি রেখে দেন মাটিতে এবং ব্যাগটা তিনি খুলে দেখার চেষ্টা করছিলেন যে ব্যাগের ভিতরে কি অন্য কোনো অস্বাভাবিক জিনিস কি তিনি নিয়েছেন কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে না, তো ব্যাগের ভিতরে কোনো অস্বাভাবিক জিনিস নেই, তবে এখানে 7টা কি 8টা মাগুর মাছ এখানে অবস্থিত আছে, আর কিছুই নেই। তখন চাচা ওনার মনের ভুল ভাবলেন এবং ঠিক তখনও ওনার বন্ধুটাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু বন্ধুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই গর্তের মধ্যে লাইট দিয়ে দেখছেন, কিন্তু গর্তের মধ্যেও ওনার বন্ধুকে আর পাওয়া যাচ্ছে না। তখন ভাবলেন হয়তো এটা কোনো বন্ধু নয়, অন্য কিছু হবে। তিনি এইটা ভেবে তৎক্ষণাৎ আবারও পানিতে নেমে পড়লেন এবং পানিতে নেমে হাঁটা শুরু করেন। উনি তখন কোনো রকমের সংকোচ এবং কে ডাকলো কে না ডাকলো সেইটা আর না ভেবেই তিনি হাঁটা শুরু করে দেন। যদিও উনি শুনতে পেরেছেন যে ওনাকে আবারও সেই আগের মতো কেউ একজন ফিস ফিস করে ডাকছে, তিনি এটাকে আর পাত্তা দেননি। পাত্তা না দিয়ে তিনি জোর করে হাঁটা শুরু করেন। মাগুর মাছের ব্যাগটা ওনার কাঁধে ঝুলানো এবং হাতে কোচ আর এক হাতে লাইট নিয়ে তিনি চলে যাচ্ছেন খুব জোর গতিতে। উনি যখন ওই গর্ত থেকে পানিতে নামেন, পানিতে নেমে তারপর খালের মুখে এসে পৌঁছায়, এখানে বেশ 1.5 কি 2 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে উনি খালের মুখে এসে এই ব্যাগটাকে গলা থেকে আবার নামান। তখন গলাতে ওনার দাগ হয়ে গিয়েছে অনেক ওজন থাকার কারণে। আর পাটা ধুয়ে নেন সেই খালের পানিতে। ধোয়ার পর যখন তিনি আবারও ব্যাগটাকে হাতে নেন আবারও বাড়িতে আসার উদ্দেশ্যে, তখনই তিনি শুনতে পান ওনার বন্ধু সেই গর্ত থেকে ডেকে উঠল, নুরুল আমিন দাঁড়াও, আমাকে নিয়ে যাও। এক ডাকে তিনি আবার দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে তিনি বলছেন যে, কিরে তুই এখনও এখানে, আয় বাড়ি যাবি না? আর তুই এতক্ষণ কই ছিলি? তুই তো আমাকে ভয় পেয়ে দিচ্ছিলি, এতক্ষণ কোথায় ছিলি তুই? বলে যে, আরে ভাই আমার মাথাটা ঘুরে গিয়েছিল, আমি তো পাশেই পড়েছিলাম, তাড়াতাড়ি আয়, আমাকে নিয়ে যা। তখন চাচা বলে যে, তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিলি আর আমি দেখিনি, কোন পাশে পড়েছিলি? বলে যে ওই যে অপর পাশে। তখন বললো যে এটা হলে তো হতেও পারে, কেননা আমি তো অন্য পাশে তাকাইনি। তখন চাচা ওনার বন্ধুকে নিয়ে আসার জন্য তিনি আবারও সেই ব্যাগটাকে খালের মুখে রেখেই তিনি রওনা দেন ওই গর্তের দিকে আবারও। তখন এই 1-2 মিনিটের রাস্তা দূরবর্তী স্থানের মধ্যে যতটুকু ডাকাডাকি করে আর কি কথাবার্তা বলা যায়, ঠিক ততটুকু ডাকাডাকি করে তারা কথাবার্তা বলছিলেন। তো কথা বলতে বলতে তারা যখন একে অপরের সংঘর্ষের দিকে এগিয়ে মিলিত হচ্ছিলেন, মানে এখন আর 3-4 ফিট জায়গা বাকি, এখনই চাচা গিয়ে সেই গর্তের পাড়ে উঠবেন। সেই গর্তের পাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পারলেন যে গর্তের ভেতরে তিনি একটু আগে দেখতে পারছিলেন যে মাছের সীমা নেই,
সেখানে এখন একটা মাছও নেই। মাছগুলো কোথায় গেল জিজ্ঞেস করলেন ওনার বন্ধুকে। বলে যে মাছ কোথায় গেল আমি তো বলতে পারলাম না, চলো ওখানে আমরা বাড়ি চলে যাই। তো বললো যে আচ্ছা ঠিক আছে চলো, আমার মাছ 7-8টা কি মাগুর মেরেছিলাম, সেই মাছগুলো ওখানে রেখে আসছি। এই কথা বলে তারা দুজন পানিতে নামে। পানিতে নামার সঙ্গে সঙ্গেই চাচা কথা বলছিলেন 10-15 সেকেন্ড। এরপরেই তিনি দেখতে পারেন যে ওনার সঙ্গে বন্ধুটা কোনো কথা বলছে না, যেটা ওনার পেছনে ছিল। সেই বন্ধুটাকে তিনি কথা বলতে না দেখে উনি এক অবাক হলেন এবং পিছনে তাকালেন। পিছনে তাকিয়ে তিনি দেখতে পারেন যে ওনার বন্ধুটা আর নেই। বন্ধুকে দেখতে না পেয়ে আবারও 3-4টা ডাক দিলেন, কিন্তু বন্ধু কোনো রকম শব্দ করলো না। তখন তিনি আবারও হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। তিনি তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা তার কোনো বন্ধু নয়, এটা আসলেই তিনি প্রথমে যেটা ভেবেছিলেন ঠিক সেটাই, কোনো অবয়ব বা কোনো পিশাচ হবে। তখন চাচা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চাচার পা এত জোরে আটকে গেল যেটা উনি ছোটাতে পারছেন না। উনি তখন ওনার পাকে ছুটানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু পাকে ছুটানোর মতো কোনো শক্তি তিনি পাচ্ছেন না। এদিকে হাতের যে লাইট ছিল, সেই লাইটটা শুধু হাতে ছিল, আর কোচ ছিল, আর কোচ আর মাছ তো উনি পাড়ি রেখে চলে আসছিলেন। আর লাইট হাতে নিয়ে তিনি জোরাজুরি করছিলেন সেই পাটাকে ছুটানোর জন্য। এই কমসমান পানির মধ্যে পা ছুটানো একটা বেহাল দায় হয়ে পড়ে। তো পা ছুটাতে না পেরে তিনি এখানে বেশ কৌতূহলবশত চিৎকার শুরু করে দেন। আর ঠিক তখনই দেখতে পারেন যে ওই পাশ থেকে এক লাইটের আলো আসছে, যে লাইটের আলোটা মনে হচ্ছে চাচার দিকে এগিয়ে আসছে খুব দূরবর্তী স্থানে। আর চাচা তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন যে কেউ থাকলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন এই লাইটওয়ালা নৌকার যে লোকটা ছিল সেই লোকটা চাচার নিকট এগিয়ে আসছে। তো চাচা দেখেই বুঝতে পারছিলেন যে রাত্রিবেলা, যে রাতের শেষ প্রহরে যখন ফজরের আগে কিছু সংখ্যক লোক এই বিলে বের হয়, কারেন্টের নামক একটি জাল আছে, যে জালটা মানুষ পানিতে পাতে তো সকালবেলা এসে তুলে আর বাজারে নিয়ে যায়। তো বাজারে নিয়ে যাওয়ার জন্য তারা ফজরের আগে এখানে আসতে হয়, আর ফজরের আগে মাছগুলো তুলেই কিন্তু তারা বাড়িতে নিয়ে যায় আর সেখান থেকে বাজারে। তো চাচা দেখে বুঝতে পারছেন যে হয়তো এখন ফজরের আজান দেবে। তিনি তখন অনুমানও করতে পারছেন না যে এখন কি ফজরের টাইম নাকি রাত 8টা বাজে। তো রাত 8টা বাজলে এখানে অনেক মানুষ থাকার কথা, কিন্তু এখানে অনেক মানুষও নেই। তো চাচা এই লোকটাকে দেখে আরও ক্রমাগত জোরক্রমে চিৎকার করতে থাকেন। আর ঠিক তখনই চাচা দেখতে পারেন যে ওনার কমলসমান পানি থেকে ওনার পুরো শরীরটা গলা অবধি ডুবে গিয়েছে পানির নিচে। এখন শুধু মুখ আর নাকটুকু ভেসে আছে। এখন মনে হয় সব কিছু শেষ, উনি হয়তো আর বাঁচবেন না, ওনার এমন একটি অনুভূতি ফিল হলো। ঠিক তখনই ফজরের আজান পড়ল, উনি শুনতে পান নিজ কানে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকিয়ে উনি নিঃশব্দ কণ্ঠস্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন একটি অবস্থার মতো তিনি একটি আকুতি করেন। আর ঠিক তখনই উনি অনুভূতি করতে পারেন যে ওনার তলা থেকে যে টান দিয়েছিল যে লোকটা আর কি, যে শক্তিটা ওনাকে টান দিয়েছিল, অদৃশ্য শক্তিটা, সেই টানটুকু এখন আর নেই, এটা এখন চলে গিয়েছে। এখন মনে হচ্ছে যদি পাটাকে উঠানোর চেষ্টা করা যায় তাহলে পাটা এখন উঠে আসবে, কিন্তু কোমর অবধি মাটির নিচে চলে গিয়েছে, মানে এটা লুদ নরম মাটি, সেই মাটির নিচে চলে গিয়েছে। এখন এখান থেকে তিনি কীভাবে বের করবেন। আর ঠিক তখনই সেই নৌকাওয়ালা লোকটাও চাচার সামনে এসে হাজির। এসে মুখটা দেখেই চিনতে পারলেন যে ওনার এক বন্ধু নুরুল আমিন। দেখতে পেয়ে বললেন যে নুরুল আমিন তুমি এখানে কেন? তখন তিনি কোনো কথা বলতে পারছেন না। উনি কোনো রকমের আর কথা জিজ্ঞেস না করে নৌকাটাকে ওনার কাছে নেন এবং ওনার তো শুধু মাথাটা বেরিয়েছিল পানির উপরে, মাথার যে তলার
মানে মুখের তলে যে একটা বাস থাকে সেখানে ধরে তিনি টানতে শুরু করলেন এবং অনেকক্ষণ টানাটানি করার পর ওনাকে তোলা হয়। যদি উনি পুলিশ ছিলেন, ওনার শরীরটা ছিল খুব বিশাল আকৃতির, তো ওনাকে খুব কষ্ট করে সেই লোকটা তোলার পর চাচাকে নৌকাতে বসায়। চাচা নিজের শক্তিতে উঠে কিছুটা ওঠার পর চাচাকে জিজ্ঞেস করে, কী হলো, তুমি এখানে কেন? আর এত রাতে তুমি এখানে ডুবে আছো কেন? ফজরের আজান দিচ্ছে, এত রাত করে কেউ কি মাছ মারতে বের হয়? তখন চাচা কিছু বলতে পারছে না। তখন চাচাকে খাল পাড়ের নিকট নিয়ে এসে ওনাকে নামিয়ে বলে যে, কী হয়েছে তোমার সঙ্গে? তখন চাচা সব ঘটনা খুলে বলে। তখন সেই লোকটা বলে, যাক নুরুল আমিন, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো। তোমার একটুর জন্য মৃত্যু হতে পারতো। এই বিলে বছরে বছরে এক দুটা মানুষ এর মৃত্যু হয়ই যে কোনো উপায়ে। আজকে হয়তো তোমার মৃত্যুটা হয়ে যেত। যাক, তুমি আজকে বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে এসো না। তখন আমার চাচা বলেন, ঠিক আছে, আমার এই ব্যাগের ভিতরে হয়তো মাছ আছে, দেখো 7-8টা মাগুর হবে। তখন সেই লোকটা বলে, কি 7-8টা মাগুর মেরেছো? তখন লোকটা অবিশ্বাস্য মনে হলো, কারণ এই বিলের মধ্যে এখন এরকম মাছ না থাকার কথা। তো গিয়ে দেখতে পারে যে ব্যাগের ভিতরে 7-8টা মাটির চাকা, যে মাটির চাকাগুলো ব্যাগের ভিতরে রাখা ছিল, আর কোনো রকম মাছ নেই। তো উনি গিয়ে দেখতে পেয়ে হাসলেন এবং হেসে বললেন যে, নুরুল আমিন, তোমার ব্যাগে তো মাটির চাকা রাখা বড় বড়, এগুলো তো মাগুর নয়। তোমার সঙ্গে না জানি কী ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তখন চাচাও এসে দেখতে পেরেছে একই ঘটনা, যে মাটির চাকা। তখন তিনি এটাকে পরীক্ষা করার জন্য সেই মাটির চাকাকেই তিনি ব্যাগে করে বাড়িতে নিয়ে চলে আসেন। বাড়িতে আসার পর দেখতে পারেন যে ওনার স্ত্রী, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে দেখতে না পেয়ে। এত রাতে কোথায় বেরিয়ে গেল? তো ওনাকে দেখতে পেয়ে দেখলেন যে ওনার পুরো শরীরটা কাদাযুক্ত হয়ে আছে, মানে কাদায় পরিপূর্ণ পুরো শরীর, আর ওনার হাতে একটি ভারী ব্যাগ। তখন দেখতে পারে যে ব্যাগের ভিতরে মাটির চাকা আর ওনার শরীরটা কাদায় পড়া। জিজ্ঞেস করলে তো উনি চিৎকার করে সবাইকে ঘর থেকে বের করিয়ে তারপর সব ঘটনা সবাইকে একসঙ্গে খুলে বলে। তারপরে এই মাটির চাকাগুলোকে একটি ভালো কবিরাজকে দেখানো হয়। তখন কবিরাজ বলে যে এগুলো হয়তো তোমাকে চোখের দান্দা দেখিয়ে কোনো পিশাচ তোমাকে মারার চেষ্টা করেছিল। আর এই মাটির চাকাগুলো মাটির চাকাই ছিল, এগুলো কোনো মাছ ছিল না। তোমার চোখে ভুল দেখেছিলে, এগুলোকে মাগুর মাছ ভেবে এগুলোকে ধরেছিলে। তো যাই হোক, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো, আর এত রাত করে মাছ মারতে যেও না। তখন আমার চাচা সেই বন্ধুটাকে খোঁজ নিলেন যে বন্ধুটা এখন কোথায়। তো সেই রাতে নাকি বন্ধু সেদিনই তার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল, মানে তার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিল সেই বিকেলবেলা তিনি চলে গিয়েছিলেন। তো এই যে ঘটনাটা, তারপর ওনার বন্ধুকে খুলে বলে, ওনার বন্ধু তখন খুব ভয় পায়। তো এর পরবর্তীতে উনি আর মাছ মারার নেশাটা খুব কমে যায়, উনি মাছ মারতে খুব কম যায়। কিন্তু এখন ইদানিং দেখা যায় উনি আবারও মাছ মারতে যান। তো ওনার সঙ্গে এরকম ঘটনা না ঘটুক, সেটাই ভালো হয়। উনি এখন রিটায়ার্ডে আসছেন, আর মাছ মারার নেশাটা ওনার অনেক প্রবণতা। তো লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের এপিসোডের 2টি ঘটনা। আশা করি 2টি ঘটনা আপনাদের ক্রমান্বয়ে খুব খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন। আর ঘটনাগুলো একদম সত্য ঘটনা, আর আমাদের ভীতিগত ইউটিউব চ্যানেলে আমরা সত্য নির্ভর ঘটনাগুলো, যেগুলো মানুষের সঙ্গে ঘটে যায়, সেই ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর আপনাদের জন্য আমাদের একটু চেষ্টা, আপনাদের সাপোর্ট আর আমাদের প্রচেষ্টা। তাই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনারা কে কোন জায়গা থেকে শুনছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিসেনার্স, কালকে একটি নতুন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসবো, আর আশা করি কালকের ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।